আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমরা অনেকদিন পর আমরা এইচএসসি কারিকুলামের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তবে এটা এইচএসসি কারিকুলাম হলেও আমরা মোরলেস সব জায়গাতে এটা কাজে লাগে। আমরা আজকে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন পদ্ধতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা দেখেছি যে দুই ধরনের মুদ্রা পড়েছি। একটা হচ্ছে বিহিত মুদ্রা, আর একটা হচ্ছে ব্যাংক আমানত। ওইটাকেও আমরা কি বলি, ওই যে মুদ্রা হিসেবে কাউন্ট করি বা ব্যাংক সৃষ্ট মুদ্রা বলি। তো ব্যাংক সৃষ্ট মুদ্রা কি হইতে পারে? মাল্টিপল আকারে বাড়তে পারে। হাই পাওয়ার্ড মানে কি হয়, মানে যেটা নগদ টাকা যেটাকে কেন্দ্রীয় ব্যাংক ছাপায় সেটার উপর ভিত্তি করে বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করার মাধ্যমে মুদ্রা ক্রিয়েট করতে পারে। মুদ্রা মানে কি? যা বিনিময়ের মাধ্যম। তো বিনিময়ের মাধ্যমটা বৃদ্ধি পায়। কিভাবে সেটা আমরা এখন একটু দেখবো এক্সাম্পল দিয়ে। আচ্ছা, এর আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও। রিকোয়ার্ড রিজার্ভ রেশিও কি? রিকোয়ার্ড রিজার্ভ রেশিও হচ্ছে মানুষজন ব্যাংকে যদি টাকা রাখে, আমানত রাখে, তাহলে ব্যাংকের কাজ কি? বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? বাণিজ্যিক ব্যাংকের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে টাকা রাখা এবং এই টাকাই অন্য মানুষকে ঋণ দেওয়া। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের মুনাফাই হয় এইভাবে যে আমি মানুষের কাছে, যাদের কাছে বেশি টাকা আছে তাদের কাছ থেকে টাকা রাখবো সঞ্চয়, এবং তাদেরকে কিছু টাকা রিটার্ন দিব, আর এই টাকা আমি অন্য মানুষকে দিব যাদের টাকা দরকার, এবং তাদের কাছ থেকে বেশি টাকা আমি সুদ নিব। তো আমি বেশি টাকা সুদ নিব, আর যারা টাকা রাখছে তাদেরকে কম টাকা সুদ দেব। এই পার্থক্যটাই হচ্ছে ব্যাংকের লাভ। তো এখন ব্যাংক কিন্তু কি করতে পারে না, যত টাকা মানুষ আমানত রাখে ব্যাংকে তার সবটুকুই ঋণ হিসেবে অন্য মানুষকে দিয়ে দিতে পারে না। একটা নির্দিষ্ট পোর্শন কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, সেটাকে বলা হয় রিকোয়ার্ড রিজার্ভ রেশিও বা নগদ জমার অনুপাত। বাংলায় নগদ জমার অনুপাত বলা হয় যে কতটুকু মোট আমানতের কত পার্সেন্ট কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। ঠিক আছে, যেমন ধরেন কেন্দ্রীয় যদি এরকম হয় যে নগদ জমার অনুপাত 10%। কত পার্সেন্ট? 10%। অর্থাৎ 100 টাকা যদি কি করা হয়, ব্যাংকে জমা রাখা হয়, ব্যাংকে মোট আমানত যদি 100 টাকা হয়, তাহলে 10 টাকা কি করতে হবে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হবে, এবং 90 টাকা কি করতে পারবে? অন্য মানুষকে ঋণ দিতে পারবে। তো আমরা একটা সিনারিওর মাধ্যমে আমরা দেখি যে কিভাবে নতুন নতুন ঋণ আমানত সৃষ্টির মাধ্যমে মুদ্রার পরিমাণটা বেড়ে যায়। ঠিক আছে, যেমন ধরেন কোন একজন ব্যক্তি, ধরেন হাসান, 100 টাকা কোনো একটা ব্যাংকে, সোনালী ব্যাংকে ডিপোজিট করলো। কত টাকা? 100 টাকা। তো 100 টাকা যখন ডিপোজিট করলাম, তাহলে আমার অ্যাকাউন্টে কি চলে আসছে? ব্যালেন্স কত চলে আসছে? 100 টাকা। 100 টাকা আমি কি করতে পারবো? এই নগদ নোট না নিয়েও কিন্তু আমি কেনাকাটা করতে পারবো। ই ওয়ালেট আছে, ই ওয়ালেটের মাধ্যমে আমি দোকান থেকে জিনিসপত্র কিনতে পারবো। তাহলে আমি বলতে পারবো যে কোনো সময় যে আমার কাছে 100 টাকা আছে। যদিও নোটটা কিন্তু আমার কাছে নাই, ব্যাংকে আছে, কিন্তু আমি কিন্তু আমার কাছে এই 100 টাকার সমমূল্যের যে কোনো জিনিস আমি যে কোনো সময় কিনতে পারবো। আচ্ছা, এই যে 100 টাকা আমি কি করলাম? সোনালী ব্যাংকে রাখলাম। সোনালী ব্যাংক কি করবে? এই 100 টাকা নিয়ে বসে থাকবে? অবশ্যই না। সোনালী ব্যাংক এটাকে অন্য মানুষকে ঋণ দেওয়ার চেষ্টা করবে, যাদের টাকা দরকার তাদেরকে দেওয়ার চেষ্টা করবে। এখন সে 100 টাকার 100 টাকাই কিন্তু দিতে পারবে না। সে কি করতে পারে? যদি 10% রিকোয়ার্ড রিজার্ভ রেশিও হয়, তাহলে সে 10 টাকা কি করতে হবে? কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। আর 90 টাকা সে কি করতে পারবে? অন্য মানুষকে ঋণ দিতে পারবে। তাহলে 100 টাকা ছিল আমার। এখন এই 90 টাকা ধরেন নয়ন নামে একজন মানুষ ঋণ নিল। আচ্ছা, এখন নয়নে সেটা ব্যাংকে রাখতে পারে, কিন্তু ব্যাংকে রাখার জন্য তো আর কেউ ঋণ নেয় না। ধরেন সে এটা খরচ করলো, 90 টাকা দিয়ে একটা মুরগি কিনছে, বা ধরেন জুতা কিনছে। 90 টাকা দিয়ে কি কিনছে? জুতা কিনছে। এখন 90 টাকা দিয়ে জুতা কেনার পরে যে দোকানদার আছে, সে কি 90 টাকা নিজের কাছে রাখবে না আবার ব্যাংকে জমা রাখবে? যেহেতু ব্যবসায়ী মানুষ, ব্যাংকে জমা রাখবে।
তাইলে এই ধরেন দোকানদারের নাম হচ্ছে মিলন, তাহলে টাকা চলে গেছে নয়ন থেকে মিলনের কাছে। এখন মিলনের কাছে 90 টাকা আছে এবং সে কি করছে, আবার ব্যাংকে জমা রাখছে। এখন ব্যাংকে যখন টাকাটা জমা রাখলো, এখন আবার কি ব্যাংক কি আবার 90 টাকা নিজের কাছে রেখে দিবে না, সে কি করবে, এই 90 টাকা থেকে আবার মানুষকে লোন দেওয়ার চেষ্টা করবে। তাহলে এখন সে কত টাকা লোন দিতে পারবে দেখেন, 90 টাকা যেহেতু, তাহলে 10% কত, 9 টাকা। 9 টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হবে, আর 81 টাকা কি করতে পারবে, সে লোন দিতে পারবে। 81 টাকা লোন দিতে পারবে। 81 টাকা ধরেন লোন নিছে তমাল নামে একজন ব্যক্তি। এখন তমালও কি করবে, এটা কি নিজের কাছে রেখে দিবে না, সে খরচ করবে। সে ধরেন এখান থেকে এই 81 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনছে, ঠিক আছে? তো গেঞ্জি কিনছে, তো গেঞ্জি কেনার কারণে 81 টাকা তার কাছে চলে গেছে। তাহলে ধরেন সে গেঞ্জি কিনছে তমাল নাফিসের কাছ থেকে, তাহলে 81 টাকা এখন কার, নাফিসের। নাফিস আবার কি করবে, 81 টাকা আবার কি করবে, ব্যাংকে জমা রাখবে। আবার যদি ব্যাংকে সে টাকা জমা রাখে, ব্যাংক কিন্তু 81 টাকা নিজের কাছে রেখে দিবে না, আবার তার 10% কত, 8.1 টাকা নিজের কাছে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখবে। আর বাকি টাকা কত হয়, 72 টাকা 90 পয়সা আবার অন্য কাউকে লোন দিবে। এটা এবং চক্রাকারে চলতেই থাকবে। তাহলে দেখেন এখানে এই পর্যন্ত আমি একদম রাখলাম, আরো এটা চলতে থাকবে। তাহলে দেখেন হাসান বলতেছে হাসানের কাছে 100 টাকা আছে, কারণ হাসান যে কোনো সময় 100 টাকার জিনিস কিনতে পারতেছে, যেহেতু তার ব্যাংক অ্যাকাউন্টে 100 টাকা আছে। মিলনও বলতেছে তার কাছে 90 টাকা আছে, কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে 90 টাকা ব্যালেন্স আছে। তাহলে সে ইচ্ছা করলে কি করতে পারবে, অনলাইন পেমেন্ট করে 90 টাকার জিনিসপত্র কিনতে পারবে। নাফিসও বলতেছে তার কাছে 81 টাকা আছে। তারপর ধরেন আবার 72 টাকা 90 পয়সা ধরেন ঋণ দিছে কারকে, আহ রানাকে। তাহলে রানাও বলতেছে তার কাছে 72 টাকা 9 পয়সা আছে, এবং প্রত্যেকজনেই এই পরিমাণ জিনিসপত্র কিনতে পারতেছে। কিন্তু নোট আসলে কত, নোট আসলে 100 টাকা। এটাকে বলা হয় হাই পাওয়ার্ড মানি, বা নগদ টাকা আসলে 100, কিন্তু 100 টাকা থেকে দেখেন কত টাকা ক্রিয়েট হয়েছে। হাসান বলতেছে 100 টাকা আছে, মিলন বলতেছে তার কাছে 90 টাকা আছে, 190। নাফিস বলতেছে তার কাছে 81 টাকা আছে, তাহলে 271 টাকা। তারপর আবার রানা বলতেছে তার কাছে 72 টাকা 90 পয়সা আছে, তাহলে 300 টাকার উপর। তাহলে 100 টাকা কি 300 টাকার উপর তৈরি হয়ে গেছে না অলরেডি, আরো তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখতে পারতেছি যে আমাদের কাছে যে নগদ টাকা থাকে তার চেয়ে বেশি পরিমাণ আহ মুদ্রা ক্রিয়েট হয়ে যায়, এই যে ঋণ আমানতের মাধ্যমে, ঋণ দেওয়া নেওয়ার মাধ্যমে। কারণ হচ্ছে এখন পারচেজিং পাওয়ার কিন্তু সবারই আছে। হাসানের আছে 100, মিলনের 90, নাফিসের 81, রানার 72 টাকা আছে। প্রত্যেকের কিন্তু এত টাকা করে আছে, নগদ নাই, ব্যাংক অ্যাকাউন্টে আছে। তাহলে ব্যাংক কি করে, যেহেতু সে ঋণ দেয়, আবার টাকা জমা রাখে, আবার ঋণ দেয়, একই টাকা বারবার এই হাত বদল হয়ে অনেক মাল্টিপল আকারে সেই পরিমাণটা কি হয়ে যায়, বেড়ে যায়। তো আমরা এখন দেখবো তাহলে 100 টাকা কতটুক নতুন মানি ক্রিয়েট করতে পারে, মোট কতটুকু ঋণ আমানত সৃষ্টি হইতে পারে, সেটার একটা সূত্র আছে। আচ্ছা, টোটাল ডিপোজিট অর্থাৎ মোট কতটুকু ঋণ আমানত সৃষ্টি হবে, ব্যাংক সিস্টেমের মধ্যে সৃষ্টি হবে, সেটা নির্ভর করবে
আহ, প্রাথমিক আমানত, প্রথম নগদ টাকা কতটুকু আছে, মানে নগদ টাকা প্রথমে কতটুকু জমা করা হয়েছে তার উপর, আর রিকোয়ার্ড রিজার্ভ রেশিওর উপর। কিসের উপর? রিকোয়ার্ড রিজার্ভ রেশিও, অর্থাৎ কি পার্সেন্টেজে আমার কি করতে হয়, জমা রাখতে হয়। তাহলে আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে ছিল ইনিশিয়াল ডিপোজিট, প্রাথমিকে আমরা বলছিলাম 100 টাকা জমা রাখছিলাম, তাহলে 100। আর রিকোয়ার্ড রিজার্ভ রেশিও হচ্ছে 10%। 10% মানে 0.1। 10% মানে কি? 0.1। অথবা আপনারা যদি না বুঝেন, এখানে 10% লিখেন, এটা ভাগ দিলে কি হবে? 100 গুণ 1 কে 10% দ্বারা ভাগ করলে 10 হয়, সুতরাং 1000। তাহলে এটা যদি আমরা আরো যদি এক্সাম্পল বাড়াইতে থাকতাম, তাহলে মোট যোগ করলে কত হইতো? 1000 টাকা হইতো। যেমন আমরা 100 পাইছি, পরে 90 পাইছি, তারপর 81 পাইছি, তারপর 72 টাকা 90 পয়সা পাইছি। এরকম তো আরো হইতো। ক্রমান্বয়ে কি হইতো? ঋণ দেওয়া পরিমাণ কমে যাইতো, তখন কিছু টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হইতো। এরকম করতে করতে আমরা কতটুকু, সর্বমোট কত টাকা তৈরি হইতো? 1000 টাকা। এখন যদি রিকোয়ার্ড রিজার্ভ রেশিও বাড়ে, কি হয়? রিকোয়ার্ড রিজার্ভ রেশিও বেড়ে যায়। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি বলে যে আমার 10% না, এখন থেকে 20%, যতটুকু আমানত হবে তার 20% কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে, তখন কি আহ ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ বৃদ্ধি পাবে না কমবে? অবশ্যই কমবে। যেহেতু রিকভারি রিজার্ভ রেশিও বাড়ছে, তাহলে বেশি পরিমাণ টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হইতেছে, তাহলে কম পরিমাণ টাকা আমি কি করতে পারবো? ব্যাংকগুলা ঋণ দিতে পারবে। যেমন যদি আমরা ধরি 20% হয়ে গেছে, রিকভারি রিজার্ভ রেশিও কত পার্সেন্ট হয়েছে? 20% হয়েছে। তাহলে এখানে কি হয়ে যাবে? 10% এর জায়গায় 20% হয়ে যাবে। তাহলে 1 কে 20% দ্বারা ভাগ করলে, মানে 0.2 দ্বারা ভাগ করলে হয় 5। কত হয়? 5। তাহলে 1000টা কি হয়ে যাবে? জাস্ট 500 হয়ে যাবে। তো আমাদের এই অঙ্ক থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে 9-10 দশম অধ্যায়ে মুদ্রা ও ব্যাংকিং এ। তো যারা, আমি আরো স্ট্রাকচার্ড স্ট্রাকচার্ড ক্লাস তৈরি করব ইনশাআল্লাহ। তো আপাতত জাস্ট বোঝানোর জন্য, আর এটা শুধু এইচএসসি না, সবার যে কিভাবে ব্যাংক সিস্টেম মুদ্রা তৈরি হয় সেটা বোঝানোর জন্য আজকে আমি এই ক্লাসটা নিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন।